হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমাদের ক্লাস কি গ্যাসের আচরণে আমরা বিহেভিয়ার অফ গ্যাস, এটা পার্ট টুতে পড়বো। আমরা পার্ট ওয়ান অলরেডি বয়েলের সূত্র পর্যন্ত করেছি এবং তার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, এবং বয়েলের সূত্রের লাস্টের দিকে আমরা কিছু এক্সপ্লেনও করেছি যে এরকম টাইপের বয়েল সূত্র থেকে কী টাইপের প্রবলেম আসে বা কী টাইপের প্রবলেম আমাদের এখানে ফেস করতে হয়। ওকে, তো আজকে আমরা পড়বো চার্লসের সূত্র থেকে স্টার্ট করব, তারপর কম্বিনেশন অফ বয়েলস ল অ্যান্ড চার্লস ল, মানে দুজনের সমন্বয় সূত্র। ওকে, তো চার্লস ল থেকে আমরা শুরু করি। হ্যাঁ, অবশ্যই আর একটা কথা বলবো, যে যদি পার্ট ওয়ানটা মানে ওই পার্ট ওয়ানটা না দেখেছো একটু দেখে এলে ভালো হয়, বা যদি আগে কোথাও পড়েছো তাহলে আরো বেটার। চার্লসের সূত্র, দেখো এখানে স্থির কে থাকবে? চাপ। আগেরটা কি দেখো? বয়েলের সঙ্গে রিলেটেড কে? টেম্পারেচার, মানে টেম্পারেচার স্থির। চাপের সঙ্গে দেখো, চাপ নামটার সঙ্গে রিলেটেড মনে হচ্ছে না চাপের সঙ্গে রিলেটেড মনে হচ্ছে? চার্লসের সূত্র আর চাপ দুটোরই চ আছে, তার মানে এখানে চাপ স্থির থাকবে। তার মানে এখানে আমরা লিখবো যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির থাকলে আয়তন উষ্ণতা কি হবে? সমানুপাতিক। একটা কি ছিল? ব্যস্তানুপাতিক। সমানুপাতিক। ওকে, তাহলে কি হবে? সমানুপাতিক। অর্থাৎ আমরা কি লিখবো? অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি, বা ভি ইকুয়াল টু কি আসবে? কে ইন্টু টি। এখানে লিখতে হবে পি স্থির, কারণ কি পি স্থিরের জন্য পেয়েছি। আর এখানে যে কে যেটা, সেই কেটা হচ্ছে ধ্রুবক। কেটা কি? একটা ধ্রুবক। বা এখান থেকে আমরা লিখতে পারবো ভি ওয়ান বাই ভি বাই টি সমান হচ্ছে ধ্রুবক। ভি বাই টি সমান ধ্রুবক, তার মানে হচ্ছে কি ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে ভি টু বাই টি টু। ভি টু বাই টি টু, এটি হচ্ছে কার সূত্র? এটাও বলতে পারো, এই সূত্রটাও বলতে পারো, বা এটাও বলতে পারো, চার্লসের সূত্রে গাণিতিক রূপ। এগুলো হচ্ছে কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা দুটো, চার্লসের সূত্র। এটা বলতে পারো, এটা বলতে পারো, ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু। এখন এই চার্লসের যে সূত্র, এটা আমরা দেখো ইন জেনারেল সূত্র বলতে পারি, বা চার্লসের সূত্র। এর আর একটা সূত্র আছে যেটা হচ্ছে পরম স্কেল অনুসারে। যদি কথাটা এখানে লিখে দেয় যে পরম স্কেল অনুসারে, পরম স্কেল অনুসারে, বা পরম স্কেলে চার্লসের সূত্রটা দাও, তার ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হবে। নির্দিষ্ট করে কোনো গ্যাসের চাপ এরকম সূত্রটা আসবে না। তো তার মানে আমাদেরকে আগে শিখতে হবে যে পরম স্কেল ব্যাপারটা কি। তো পরম স্কেল ব্যাপারটা কি, আমরা দেখো কোনো বস্তু যদি টেম্পারেচার কমায়, যেমন জলের টেম্পারেচার কমাতে কমাতে বরফ হয়। তোমরা দেখেছো ফ্রিজে ওই কাজটি করে। ফ্রিজ একটা আছে আমাদের মেশিন, সেই মেশিনে টেম্পারেচার মানে কমানোর কাজ করে। আবার যদি টেম্পারেচার কমায়, তখন বরফ থেকে কিন্তু আর অন্য কিছু হয় না, বরফ থেকে উষ্ণতা কমতে থাকে। মানে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ, সেখান থেকে হয়তো -30-এর বরফ আসবে। একই রকম ভাবে গ্যাসকে যদি আমরা টেম্পারেচার কমাই এবং চাপ যদি ঠিকঠাক কন্ট্রোল করি, কারণ গ্যাসের ক্ষেত্রে দুটো এখানে ভেরিয়েবল কন্ট্রোল করতে হয়, উষ্ণতা তার সঙ্গে আবার চাপ। তাহলে দেখা যায় এরা এরকম ভাবে মানে ওই বরফের মতো ফ্রিজিং কন্ডিশনে চলে আসে। এখন এই টেম্পারেচার যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড করতে পারে, যদিও কোনো মেশিন এখনো পর্যন্ত বেরোনি যেখানে -273 ডিগ্রি নিয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা থিওরিটিক্যাল একটু পরে দেখাচ্ছি। থিওরিটিক্যাল কিন্তু এটা পৌঁছলে গ্যাসের আয়তন এটি 0 হয়ে যাবে। তাহলে গ্যাসের আয়তন 0, এটা কিন্তু ইম্পসিবল। তার কারণ কি, এটা বাস্তবে হওয়াই সম্ভব নয়। ধরো সিলিন্ডারে কোনো গ্যাস আছে তোমার 16 কেজি বা 10 কেজি 12 কেজি যাই বলো, সেটাকে ঠান্ডা করতে করতে 0 হয়ে যাবে। তার মানে গ্যাসটা কোথায় যাবে? তার মানে কি গ্যাসটা কোনো ভূত হয়ে যাবে? থিওরিটিক্যাল কিন্তু এটা বলবে যে না ভেলোসিটি তোমার আয়তন 0 হয়ে যাচ্ছে, বাট আমাদের বাস্তব দিক থেকে কিন্তু এটা 0 আসবে না। এই জন্য এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বিজ্ঞানীরা কি বলছে? না, বিজ্ঞানীরা বলছে যেটাকে পরম উষ্ণতা ধরে নাও। ওই দেখো পরম স্কেল দিয়ে পরম উষ্ণতা ধরে সেটাকে একটা স্কেল করে দিয়েছি, যে তার নিম্ন স্থিরাঙ্কটা করে দাও 0 কে। দ্যাট মিনস কি 0 কে মিনস হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাদের প্রশ্ন পড়ে যে পরম স্কেলের মান কত, কেউ যদি এটা লেখে তাও তার অ্যান্সার দিতে হবে, মানে ঠিক আসবে, কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে হবে। আবার যদি 0 কে কেউ লেখে তাও ঠিক আসবে।
তার মানে দেখো এটাকে যদি আমরা নিম্ন স্থিরাঙ্ক ধরি, এখন যদি এটা থেকে আস্তে আস্তে বাড়াই, মানে ধরো করলো -272 এই ডিগ্রি সেন্টিগ্রেড, -200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কত আসবে? এটা দেখো 1 কে আসবে। এরকম চলতে চলতে যখন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছাবো, তখন কত আসবে? 273 কে আসবে। যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তখন আসবে 274 কে। তার মানে কি করছি, ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে আমরা কি করছি, এই ডিগ্রি সেন্টিগ্রেডকে যখন কেলভিনে কনভার্ট করছি, 273 অ্যাড করে দিচ্ছি, তাই তো? তার মানে ডিগ্রি সেন্টিগ্রেড আর এর মধ্যে রিলেশন হচ্ছে এটা, এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 273 প্লাস টি, এটা হয়ে গেল কে কেলভিন। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। টি এর মান যেমন হতে পারে, ধরো টি এর মান দেওয়া আছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড, সমান কত আসবে? 273 প্লাস অফ -10 এত কে, তার মানে চলে আসবে 263 কে। বুঝা গেল? কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, হয়ে গেল। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা এই ফারেনহাইট নয়, ফারেনহাইট একটা স্কেল আছে, তো ফারেনহাইট আমরা এখন যাচ্ছি না, তার মধ্যে রিলেশন অলরেডি জানি, c/5 = m-32/9। বাহ, খুব ভালো মুখস্থ করে রেখেছো তোমরা। মাইনাস কত? 273 কে। এখন যদি উল্টো বলে, ধরো কেলভিন আছে, বলেছি যে 10 কে সমান ডট 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 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে? তো এইখানে অ্যান্সারটা ভালো করে আসবে, দেখো 10 - 273 করতে হবে। এখন কি করতে হবে? 10 - 273, তার মানে মাইনাস অ্যান্সার আসবে -263 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এরপর যদি বলে আমাদেরকে যে ধরো বলেছি 400 কে, 473 কে, এইটা ডিগ্রি সেন্টিগ্রেড কত আসবে না 200, আমরা ওই হ্যাঁ এটা কে আছে, তার মানে কত কত এখান থেকে করবো? 473 মাইনাস 273, 273 মানে হচ্ছে 200 আনসার, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 470 200 চলে আসবে। বুঝা গেল ব্যাপারটা? মানে কেলভিন থেকে যদি করি আমরা, তাহলে বা এটাকে যদি আমরা জেনারেল লিখি, ধরো হচ্ছে এক্স কে, সাধারণ ফর্মুলা এক্স কে সমান কত আসবে? এক্স মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা একটা জেনারেল ফর্মুলা, এইটা একটা জেনারেল ফর্মুলা। এটা কি? ডিগ্রি সেন্টিগ্রেড টু কেলভিন, এটা হচ্ছে কেলভিন টু ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝা গেল ব্যাপারটা? খুব ইম্পর্টেন্ট এখানে পড়ে। আবার এখানে মজার বিষয় পড়বে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 30 কে, কে বেশি? মনে হচ্ছে সমান, না না, দুটো 30 বাট এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড মিন্স কেলভিনে কনভার্ট করো, 273 প্লাস 30 মানে আসবে কত? 303 কে। আর এটা তো কে আছে, একই একক আছে, 300 কে, তাহলে কে বড় আসছে? ভালো করে দেখো তো, 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড় আসছে। বোঝা গেল ব্যাপারটা? যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে কম্পেয়ার করতে হবে। ওকে, ক্যালভিনের সঙ্গে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, আমরা তো ইন জেনারেল অলরেডি একটা কথা বলেই থাকি, কোনো কারোর সঙ্গে যদি আমাদের গার্জেন বা আমার, বিশেষ করে বাবা মা কম্পেয়ার করে যে ও পারছে তুমি কেন পারবে না, সঙ্গে সঙ্গে আমরা বলে দিই ওর সাথে আমার তুলনা করবে না। ঠিক, দিস ইজ দ্য আনসার। এ কেলভিন, এ ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স আছে, এর সঙ্গে তুলনা করা হবে না বা তুলনা করা যাবে না। ওকে, যদিও এরকম কিন্তু করবে না, বাবা মায়ের কথা শুনতে হবে। তো এখানে কেলভিন আছে আর এখানে ডিগ্রি সেন্টিগ্রেড আছে, দুটোকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। হয় কেলভিন, দেখো আমি কেলভিনে করছি, তুমি ডিগ্রি সেন্টিগ্রেডও করতে পারো, কোনো অসুবিধা নেই। বা আবার এরকম টাইপের করতে পারে, এখানে ধরো বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর বলে দিয়েছে 300 কে, কে বড়? না, একে তাহলে কেলভিনে করে, দিকটা কেলভিনে আছে, তাহলে হচ্ছে 273 প্লাস হচ্ছে 27 মানে হচ্ছে কি হয়ে গেল? 300 কে হয়ে গেল। এদিকে কত আসছে? 300 কে, দুজনই সমান, কেউ বড় নয়, দুজনই সমান। এইভাবে কম্পেয়ার করতে হবে। তার মানে আমরা ইন জেনারেল ক্যালভিন স্কেল সম্বন্ধে আমাদের একটু ধারণা এসছে, তাই তো? তাহলে ক্যালভিন স্কেলে চার্লসের সূত্র কি হবে সেটা আমরা দিয়ে ফেলতে পারি। এখানে বলছে কি যে কোনো গ্যাসের উষ্ণতা আর নির্দিষ্ট ভরের কথাটা থাকতেই হবে, ভরটাকে নির্দিষ্ট ভরের
স্পেস পাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273, এত অংশ কি হবে, প্রথমে যদি বৃদ্ধি লেখো বৃদ্ধি হবে, বৃদ্ধি বা, আর প্রথমে যদি হ্রাস লেখো তাহলে হ্রাস হবে, হ্রাস পাবে। মানে বৃদ্ধি করলে বৃদ্ধি হবে, আমরা কি জানি সমানুপাতিক সম্পর্ক পড়লাম, এই জন্য বৃদ্ধি এখানে থাকলে এখানে বৃদ্ধি দিয়ে শুরু করতে হবে, হ্রাস যদি এখানে থাকে তখন এখানে হ্রাস দিয়ে শুরু করতে হবে, তাহলে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে দেখো মনে পড়ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো গ্যাসের আছে আয়তন আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা হয়ে গেল সূত্রটা। এরপর পরেরগুলো ব্যাখ্যা আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন V সাফিক্স 0, উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে আয়তন VT হলে ভিটির ভ্যালু কত আসবে দেখো তো ভালো করে। ভিটি সমান বলেছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে দেখো 0 ডিগ্রি উষ্ণতা কত ছিল, V0 ছিল, কত বৃদ্ধি পাবে যখন প্লাস করবো, যেহেতু আমরা এখানে বৃদ্ধি কথাটা লিখেছি, প্লাস কত কার না প্রাথমিকের মানে V0 273 বৃদ্ধি পাবে, এই 1/273। V0 কত না প্রাথমিক যে উষ্ণতা 1 ডিগ্রি যদি বৃদ্ধি করি তাহলে এটা, এখন আমরা T ডিগ্রি বৃদ্ধি করছি তাহলে এখানে কত বসবে না এখানে একটা T বসবে। ব্যাপারটা বোঝা গেল? ধরো বলেছে যে প্রাথমিক যে উষ্ণতা আছে তার 1/273 বৃদ্ধি পাবে, কত ডিগ্রি? 1 ডিগ্রি, এই যে 1 ডিগ্রি। তো আমরা তো এখানে 1 করিনি, T ডিগ্রি করেছি, তাহলে 1 ডিগ্রি আসবে V0/273, প্রাথমিকে যে আয়তন আছে তার 1/273। এরপর T ডিগ্রি বৃদ্ধি করলে অবভিয়াসলি বাড়বে, মানে T আসবে। এখন যদি আমরা এখান থেকে V0 কমন নিয়ে নিই, 1 প্লাস এখানে T ডিভাইডেড বাই 273, এইটি হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর যদি মাইনাস করি, এখানে যদি আমরা যেটা বৃদ্ধি লিখেছি সেটা যদি আমরা হ্রাস করি তখন কি আসবে, এখানে মাইনাস আসবে। এই জন্য দেখবে আমাদের বইয়ে লেখা আছে যে T, এখানে লেখা আছে প্লাস মাইনাস দিয়ে লেখা আছে V0 1 প্লাস মাইনাস T ডিভাইডেড বাই 273, এইটি হচ্ছে সাধারণ সূত্র বৃদ্ধি বা হ্রাসের জন্য। তাহলে বৃদ্ধি করলে কি হবে, প্লাস হবে, আর যদি হ্রাস করি তাহলে মাইনাস হবে। বোঝা গেছে ব্যাপারটা? আরেকবার বলেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন আমরা ধরে নিচ্ছি V0, মানে 10 লিটার 15 লিটার যেটা ভাববে তুমি। এরপর বলেছে যদি আমরা উষ্ণতা বাড়ায় আয়তন কি হবে, বাড়বে, যেহেতু চাপ স্থির রেখেছি। এই যে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা, এখানে আরেকটা কথা যুক্ত করতে হবে, তাহলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা কনফারেন্স করে দেয় চাপটা, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের, আচ্ছা লাস্ট টাইম করে দিচ্ছি, বৃদ্ধি বা হ্রাস পাবে, এখানে লাস্ট টাইম ব্র্যাকেটে লিখে দিচ্ছি স্থির চাপে, স্থির চাপে, চাপটা কিন্তু স্থির রাখতে হবে, ওকে, তাছাড়া কিন্তু এটা মানবে না, ওকে, স্থির চাপে। তাহলে ধরে নিচ্ছি যে সামথিং আছে, V0 আছে 10 লিটার 20 লিটার যেটা খুশি ধরবে। এরপর কি বলছে দেখো, 1 ডিগ্রি বাড়ালে যা আছে তার 273, তাহলে 1 ডিগ্রি বাড়ালে V0/273, T ডিগ্রি বাড়ালে T দিয়ে গুণ করতে হবে, তাহলে V0 T ডিভাইডেড বাই 273। এখন প্রাথমিক ছিল V0, তাহলে V0 যোগ করে দাও, তাহলে V0 প্লাস T, V0 T ডিভাইডেড 273। এখানে V0 কমন নিলাম, তাহলে এখানে V0 কমন নিলে 1 পড়ে থাকবে, এখানে V0 যদি কমন নিই T ডিভাইডেড বাই 273 পড়ে থাকবে। এবং এটা প্লাসের জন্য করেছি, তাহলে মাইনাসের জন্য কত আসবে, V প্লাস মাইনাস 273 প্লাস মাইনাস T সমান এটা আসবে। বুঝা গেল? এরপরে এখানে একটা মজার ব্যাপার দেখো, এটাকে আমি জাস্ট মুছে এই সূত্রটা থেকে করছি, এই জায়গাটাতে মজার ব্যাপারটা আসবে যে উষ্ণতা যদি আমরা কমাতে কমাতে T
টি এর ভ্যালুটা যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিই, তাহলে এই ফর্মুলাটা কি আসবে দেখো, ভি -273 আসবে, কারণ এখন মাইনাসে, ডিগ্রি সেন্টিগ্রেড সমান V0 1 -273/273। ওকে, তাহলে এখানে মাইনাস সাইন আসবে, টি ডিভাইডেড বাই 273, মানে এই সূত্রটা কি হয়ে যাবে, এই মাইনাস যেহেতু কমাচ্ছি তার মানে মাইনাস হয়ে যাবে এটা, কারণ টি এর জায়গায় কত বসাবো 273, দেখো এখানে টি এর জায়গায় 273 আছে, মানে -273 হয়ে যাচ্ছে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে যদি উষ্ণতা আমরা কমাই এবং কমাতে কমাতে যদি -273 পৌঁছাই, তাহলে কি হচ্ছে ভি -273 সমান আসছে এটা, বা এখানে ভি -273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান V0 1 -1 সমান কত হয়, আমার তো মনে হয় 0 হয়, 0 সঙ্গে ভি গুণ করলে কত হয়, সেটাও 0 হয়। এটা তো পরম স্কেলে বলছিলাম যে এটা কি থিওরিটিক্যালি আমাদের মিলে গেল, দেখো চার্লসের সূত্র থেকে, এটাকে বাংলায় বলে তত্ত্বগত, যাই হোক থিওরিটিক্যালি আমাদের ফর্মুলা কিন্তু মিলে গেল যে গ্যাসের আয়তন শূন্য হবে, কিন্তু বাস্তবের দিক থেকে এটা একবারে ইম্পসিবল, কোনো প্রকারই সম্ভব করা যাবে না। তো যেহেতু এটা সম্ভব নয়, তাহলে এই উষ্ণতাটাকে আমরা কি বলবো, যেটা কোনোদিনও পাওয়া সম্ভব নয়, তখন বলছে এটা পরম উষ্ণতা। এই জন্য বললাম না, পরম উষ্ণতার মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর তো ক্যালভিনে কনভার্ট করলাম আমি, হয়েছে। তো এখানে বলে যে পরম উষ্ণতার ধারণা, চার্লসের সূত্র থেকে কিভাবে তুমি পরম উষ্ণতার ধারণা পাবে। তাহলে আমরা কি লিখবো, না আমরা জানি চার্লসের সূত্রানুসারে যে ভিটি প্লাস মাইনাস সূত্রটা লিখলে লেখা হলো, এরপর লিখতে হবে কি না, উষ্ণতা কমাতে কমাতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে চার্লসের সূত্রটি হয় এটা, দিয়ে তারপর তুমি ভিটি দেখে 0 দেখাবে, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, যা অসম্ভব, অর্থাৎ যা অসম্ভব, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়, মানে এখানে পৌঁছানো যাবে না, যার ভ্যালু হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালভিনে হলে 0 কে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝে মধ্যে আসে এখান থেকে এই টাইপের প্রশ্ন। এরপর আমরা সমন্বয় সূত্র করব, চার্লস ও বয়েল সূত্রের সমন্বয় সূত্র। চার্লস একবার স্পেস না পালে লেখা খুব মুশকিল। চার্লসের ও বয়েলের সূত্রের সমন্বয় রূপ, চার্লস ও বয়েল সূত্রের সমন্বয় রূপ। আচ্ছা, তো এখানে যদি আমরা সমন্বয় করি, তাহলে প্রথমে আমরা লিখব যে বয়েলের সূত্রানুসারে আমরা v proportional to 1/p বলতে পারি, p proportional to 1/p বা v proportional 1/p, যেখানে k স্থির থাকবে t স্থির। আবার চার্লসের সূত্র অনুসারে কি, চার্লসের সূত্রানুসারে এখানে কি v proportional to t, যেখানে কি t স্থির। তো যৌগিক ভেদ এখনো যেহেতু তোমাদের হয়তো পড়া হয়নি, যাই হোক পরে পড়লে বুঝতে পারবে যৌগিক ভেদটা কি আসে। এখন যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এরকম আমরা লিখতে পারি v proportional to t/p, যেখানে এখানে আবার লিখতে হবে t, p চল পরিবর্তনশীল, মানে এখানে আর স্থির নয়, পরিবর্তনশীল। ওকে, তো এখানে এই সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক লাগবে k t/p, k একটা ধ্রুবক, তার মানে চলে আসছে দেখো pv/t সমান হচ্ছে k, বা আমরা বলতে পারি p1 v1/t1 সমান হচ্ছে p2 v2/t2। এটা হচ্ছে চার্লস ও বয়েল সূত্রের সমন্বয় রূপ। ওকে, চার্লস ও বয়েল সূত্রের সমন্বয় রূপ। এই ফর্মুলাটা থেকে দেখো যে pv সমান হচ্ছে k, তো এই k এর মানটা দেখা গেছে যে যদি আমরা যে কোনো গ্যাসের সকল গ্যাসেরই মানে যদি
স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে অলরেডি তোমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার পড়েছো। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যেটা এসটি বলা হয়, হ্যাঁ, এসটিপিতে 1 মোল সমস্ত গ্যাসের, মানে তুমি অক্সিজেন নিলে, হাইড্রোজেন নিলে, কার্বন ডাইঅক্সাইড নিলে, যত কিছু গ্যাস আছে সবারই 1 মোল নিলে এই কে এর মানটা আবার সমান হয়ে যায়। 1 মোল কোনো যদি আমরা গ্যাস নিই, এই কে এর মান কি হয়, সবগুলোর ক্ষেত্রে একই ভ্যালু আসবে। এবং তারপর যদি তাদের টেম্পারেচার ইনক্রিজ এবং ডিক্রিজ করি প্রেসারের রেসপেক্টে, তখন দেখা যাবে আর এর যে ভ্যালুটা, মানে এই যে কে এর যে ভ্যালু, এটা কিন্তু মানে ওই একই আছে, আর চেঞ্জ আসবে না, কারণ এটা কি ধ্রুবক তো একটা। ওকে, তার মানে 1 মোল নিয়ে আমরা কে এর যদি মান বার করি, তো দেখা যাবে সেই কে এর মানটা একটা নির্দিষ্ট থাকছে। ওকে, সেই নির্দিষ্ট ভ্যালুটার জন্য বা আমরা এই কেটাকে একটা নতুন নাম দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আর। এই জন্য 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এন আর টি লিখতে পারি। টিটা এখানে নিয়েছিল, এটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এটা কিন্তু আদর্শ, বাস্তব আবার মেনে চলে না। আদর্শ গ্যাস সমীকরণ। এর পরের ক্লাস আমরা ইন ডিটেলস দেখাবো যে পিভি সমান এন আর টি, আদর্শ গ্যাস সমীকরণ, যেখানে কি করে আমরা আর এর মান বার করব, বা কি করে ভি এর মান বার করব, কি করে পি এর মান বার করব, কি করে টি এর মান বার করব, ইন ডিটেলস। এবং যদি বাস্তব গ্যাস হয় তার কেন মেনে চলে না, তার কি ইকুয়েশন আসবে, ইন ডিটেলস। তো আজকে আমরা যেটা করব যে P1 V1 বাই T1, P2 V2 বাই T2, এখান থেকে কিরকম টাইপের নিউমেরিক্যাল আসে এবং সেই নিউমেরিক্যালগুলো কিভাবে আমরা সলভ করতে পারবো, আজকে প্রসেস দেখাবো। এবং এর নেক্সট ক্লাসে ইন ডিটেলস কতগুলো 10-15টা নিউমেরিক্যাল আমি করে দেখিয়ে দেবো। তাহলে প্রসেস দেখো, আর ফার্স্ট প্রসেস কিভাবে আসবে। যে কোনো অঙ্ক এই ফর্মুলা থেকে, এই মেথড যদি মনে রাখো, যে কোনো অঙ্ক তুমি সলভ করতে পারবে, খুব ইজি মেথড একটা। ওকে, ফার্স্ট কি লিখতে পারবে, যখনই আমরা কোনো গ্যাসের অঙ্ক দেখবো, হ্যাঁ, যেখানে হয়তো বলেছে আয়তন কত হবে, চাপ কত হবে, সেরকম টাইপের জন্য। আচ্ছা, আমি একটা অঙ্ক এখানে লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা, এখানে উষ্ণতা অপরিবর্তিত রেখে, উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে, এরকম টাইপের কোনো প্রশ্ন যদি থাকে তোমাদের, কিভাবে সলভ করবে। ফার্স্টে আমরা লিখবো কি, যে আমরা জানি চার্লস বয়েল সূত্রের সমন্বয় রূপ, চার্লস বয়েল সূত্রের সমন্বয় রূপ P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। এটা এট ফার্স্ট তোমাকে লিখতে হবে, P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। হলো, এরপর এইটা খুব ভালোভাবে পড়তে হবে, যে অঙ্কটা দেওয়া আছে সেখান থেকে খুঁজে বার করতে হবে কোনো রাশি আমাদের ধ্রুবক আছে কিনা। এখান থেকে দেখো তো কে ধ্রুবক আছে। দেখো, প্রথমে বলেছে উষ্ণতা অপরিবর্তিত রেখে, তাহলে উষ্ণতাকে কোনো পরিবর্তন করব না। অনেক থাকতে পারে, হয়তো বলে দিচ্ছি স্থির থাকতে পারে, স্থির উষ্ণতায়, বা হয়তো বলতে পারে যে লাস্টে অঙ্ক লিখে দিতে পারে যে পি সমান ধ্রুবক। তাহলে কোনো কারণে অঙ্কটা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে কে এখানে ধ্রুবক আছে। তো এখানে তো টি ধ্রুবক আছে, তাহলে এখানে তুমি লিখবে যে T1 সমান T2, ধ্রুবক মানে দুটো সমান হবে। কেন না, ব্র্যাকেটে তুমি লিখে দেবে টি স্থির বলে বা অপরিবর্তনশীল বলে। তাহলে T1 সমান যদি T2 হয়, তাহলে P1 V1 সমান কত আসবে, P2 V2। তোমাকে এখানে করার দরকার নেই যেটা কোন সূত্রে পড়ছে, চার্লসের সূত্রে না বয়েলের সূত্রে, জাস্ট এই ফর্মুলা মনে রাখবে, কে ধ্রুবক আছে জাস্ট সেটা। কারণ অনেক ক্ষেত্রে বললাম না, আয়তন ধ্রুবক থাকতে পারে, তখন আয়তনটা কেটে যাবে, আয়তনের সূত্র সেটা তো তুমি পড়নি। আবার অনেক ক্ষেত্রে চাপ ধ্রুবক থাকে, তখন চাপটা কেটে যাবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কাজ হচ্ছে এরকম ফরম্যাট আমার বানানো, যে কোন কোন ডাটাগুলো স্থির আছে তাকে কেটে দেওয়া। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে এখান থেকে আমরা P1 V1 P2 V2 মান বার করব। তো সেটা তোমরা ডান দিকে লিখতে পারো, আমার যেমন বাঁ দিকে স্পেস আছে বলে আমার বাঁ দিকে লিখছি, বা নিচে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে ফার্স্টে এরকম লিখবে P1 V1, আর এখানে হচ্ছে P2 V2। দিয়ে এখানে লিখবে প্রাথমিক, কথাটা লেখা ভালো, প্রাথমিক
আচ্ছা পি মানে চাপ, ওই হিসাবে লিখতে পারো, চাপ আয়তন হিসাবও, হ্যাঁ, কারণ P1 Pn গুলো কি ডিনোটেড করছে, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রাথমিক চাপ, কারণ P সমান চাপ, P1 ইকুয়াল টু কত, আয়তন V1 ইকুয়াল টু কত, তারপর হচ্ছে অন্তিম হচ্ছে তোমার চাপ P2 সমান কত, আর হচ্ছে আয়তন V2 সমান কত, এটা হলো। এরপরে দেখো প্রাথমিক চাপ P1, তো প্রাথমিক চাপ P1 মানে কি বলেছে, বল চাপ দ্বিগুণ করা হলো, তো প্রাথমিক চাপ তো দেওয়া নেই, তাহলে আমরা কি লিখে দেবো, P লিখে দেবো। প্রাথমিক আয়তন কত, প্রাথমিক আয়তন যেখানে বলেছে যে আয়তন কত হবে, তার মানে আয়তনও কিছু দেওয়া নেই, তাহলে সেটাকে ভি লিখে দাও। অন্তিম দেখো P2 বলেছে দ্বিগুণ হয়েছে, তাহলে 2P লিখে দাও। এখানে যদি P হয় তাহলে ডবল হবে কত, 2P। আর V2 কে বার করবো আমরা, তার মানে এটা জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস এখানে বস করে দাও। তাহলে P1 এর জায়গায় P, V1 এর জায়গায় V, P2 এর জায়গায় 2P, V2 এর জায়গায় V। এখানে দেখো P ক্যান্সেল আউট, তার মানে V/2 সমান হচ্ছে V2। তাহলে অ্যান্সার কি লিখবো, আয়তন অর্ধেক হবে। তাহলে এখানে অ্যান্সার লিখবো আয়তন অর্ধেক হবে, ব্যাস। এই ফরম্যাট তুমি যদি চলে, যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক হয়ে যাবে তোমার। যদি কোনো ধ্রুবক না থাকে, তিনটেই থাকবে, পি, ভি আর টি। এই ধ্রুবক থাকে একটা কেটে যাবে, ধ্রুবকটা আমরা কোথায় বুঝতে পারবো, এখানে। ওকে, আর একটা জিনিস, যেখানে এসটিপি গুলো থাকে তার ক্ষেত্রে কিছু ভ্যালু আছে, সেগুলো ইন ডিটেলস তোমাকে মনে রাখতে হবে। তো যখন আমি নিউমেরিক্যাল করাবো, প্রায় 10 থেকে 12টা একটা নিউমেরিক্যাল ভিডিও দেবো, মানে এই ফর্মুলার উপরে, সেই ফর্মুলা থেকে তোমরা ইন ডিটেলস ওটা পেয়ে যাবে, যে কোন অঙ্কের ক্ষেত্রে কখন হবে, ওটা সিলেক্ট করে নেক্সট ভিডিওতে এটা করবো আমরা, গ্যাসের যে নিউমেরিক্যাল যে টাইপগুলো আছে। ওকে, থ্যাংকস টু অল। আর অবশ্যই করে কি ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংকস টু অল।